হাই, আমি এবি স্যার। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে চলে এলাম আবার একটা নতুন টপিক নিয়ে। আজকে আমরা পড়ব একটা অন্তঃক্ষরা গ্রন্থি, যার নাম হচ্ছে অগ্নাশয় বা প্যানক্রিয়াস। ঠিক আছে, তো তাহলে আজকে শুরু করছি। অগ্নাশয় অগ্নাশয় বা প্যানক্রিয়াস। এখন এই অগ্নাশয় যে গ্রন্থিটা, সেটা হচ্ছে আমাদের দেহে থাকা অন্তঃক্ষরা গ্রন্থিগুলোর মধ্যে একটা মিশ্র গ্রন্থি। ঠিক আছে, আমাদের শরীরে এই যে আমরা বাড়িতে প্রত্যেক সময় মা বাবাদেরকে বলতে দেখি যে আমার ডায়াবেটিস আছে বা ব্লাড সুগার আছে, এই ব্লাড সুগারটাকে কন্ট্রোল করে কিন্তু এই গ্রন্থিটা। তো সুতরাং এটা একটা খুব গুরুত্বপূর্ণ গ্রন্থি, এবং যেটা আমরা খুব শুনিও বিভিন্ন রকম রোগ, যেটা হচ্ছে বিশেষ করে ডায়াবেটিসটাকে কন্ট্রোল করে। এখান থেকে ক্ষরিত একটা হরমোন। তো সেইগুলো সম্পর্কে আমরা আজকে ক্লিয়ারলি জানবো, যেটা থেকে তোমাদের অনেক কিছু আইডিয়া হবে। চলো শুরু করা যাক। তো এই যে ছবিটা এঁকেছি, এই ছবিটাতে তোমরা দেখতে পাচ্ছ আমি একটা পৌষ্টিকতন্ত্রের একটা ছবি এঁকেছি। এখন পৌষ্টিকতন্ত্রের ছবিটা আমাদের ইম্পর্টেন্ট না, তো সেই জন্য ওটাকে অত ভালো করে আঁকার চেষ্টা করিনি। আমাদের মূল যে বিষয় অগ্নাশয়, সেটা আমি ঠিকঠাক করে এঁকেছি। তো দেখো, পৌষ্টিকতন্ত্রের এই যে সির মতো দেখতে লাগছে যে পার্টটা, তাকে বলা হয় ডিওডিনাম। তাকে কি বলে? ডিওডিনাম। তাহলে আমি এটাকে একটু মেনশন করে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে এই পার্টটা, এটাকে বলা হয় কি? ডিওডিনাম। এখন এই ডিওডিনাম অংশে একটা পাতার মতো দেখতে একটা গ্রন্থি আছে, সেই গ্রন্থিটার নামই হচ্ছে কি? অগ্নাশয় বা প্যানক্রিয়াস। তাহলে আর এর যদি তাহলে অগ্নাশয় যদি আমরা অবস্থানটাকে লিখি, তাহলে কি লিখব? তাহলে অবস্থানে আমরা কি লিখব? অবস্থান কোথায় থাকে? তাহলে এটা থাকে হচ্ছে কি ডিওডিনাম অংশে। ডিওডিনাম অংশে, বা ভালো করে লিখলে পৌষ্টিকতন্ত্রের, ঠিক আছে, ডিওডিনাম অংশে। তোমরা জানো, 9-এ পড়ে এসেছো অলরেডি, আমাদের যে ক্ষুদ্রান্ত, তাকে আমরা তিনটি ভাগে ভাগ করি। কি কি? ডিওডিনাম, জেজুনাম, ইলিয়াম। ওর যে প্রথম অংশ ক্ষুদ্রান্তে, তার নাম ডিওডিনাম। এই ডিওডিনাম অংশে অগ্নাশয়টা অবস্থান করে। এখন এটা দেখতে কেমন? দেখতে হচ্ছে অগ্নাশয়টা চ্যাপ্টা পাতার মতো। কার মতো? পাতার মতো। ঠিক আছে, এখন এই অগ্নাশয়ের যদি আমরা গঠন দেখি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এটা দেখতে ঠিক পাতার মতো, এবং এই পাতার মাঝখান বরাবর একটা ফাঁকা নালী রয়েছে। ঠিক দেখতে শিরা যেরকম আমাদের পাতায়, আমাদের শিরা থাকে, সেই শিরার মতো একটা নালী রয়েছে। এখন অগ্নাশয়ের যে এই নালী, তাকে বলা হয় কি? অগ্নাশয় নালী। যদিও বা প্যানক্রিয়াটিক ডাক্ট, যদিও ওর অ্যাকচুয়ালি সায়েন্টিফিক একটা নাম রয়েছে, তার নাম হচ্ছে কি? ডাক্ট অফ উইলসন। তো তোমরা এটাকে অগ্নাশয় নালী মনে রাখতে পারো, বা প্যানক্রিয়াটিক ডাক্ট মনে রাখতে পারো, বা ডাক্ট অফ উইলসন বা উইলসনের নালীও মনে রাখতে পারো। এখন অগ্নাশয়ের মধ্যে কিছু ছোট ছোট গঠন, মানে কোষীয় গঠন রয়েছে। ওই কোষীয় গঠনকে আমরা দুটো পার্টে ভাগ করি। একটাকে বলি আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের কোষ বা ল্যাঙ্গারেন্স। আইলেটস অফ ল্যাঙ্গারেন্স মানে কি? না, ল্যাঙ্গারেন্সের দ্বীপ। আইলেটস মানে দ্বীপ, তো সুতরাং এখানে আইলেটস অফ ল্যাঙ্গারেন্স মানে ল্যাঙ্গারেন্স কোষের দ্বীপ একটা। আর একটা কোষ রয়েছে, মানে কোষের গুচ্ছ, যেটাকে বলা হয় অ্যাসিনি কোষ। ঠিক আছে, এখন এই অগ্নাশয়কে আমরা কি বলি? মিশ্র গ্রন্থি। অগ্নাশয় একটা কি গ্রন্থি? মিশ্র গ্রন্থি। কেন মিশ্র গ্রন্থি? এটা একটা কারণ এর দুটো অংশ রয়েছে। একটা হচ্ছে কি? অন্তঃক্ষরা অংশ, অন্তঃক্ষরা অংশ। আর একটা রয়েছে বহিঃক্ষরা অংশ, বহিঃক্ষরা অংশ। ঠিক আছে, অন্তঃক্ষরা অংশ হিসেবে কাজ করে অগ্নাশয়ের এই আইলেটস অফ ল্যাঙ্গারেন্স পার্ট। ঠিক আছে, তাহলে আমরা যদি লিখি অন্তঃক্ষরা অংশ হিসেবে কাজ করছে কি? এই যে আইলেটস, আইলেটস অফ ল্যাঙ্গারেন্স। এই পার্টটা হচ্ছে কি? অন্তঃক্ষরা হিসেবে কাজ করছে।
আর বহিঃক্ষরা হিসেবে কাজ করছে ওই অ্যাসিনি কোষের যে পার্টটা, তাহলে অ্যাসিনি কোষ, ঠিক আছে। তাহলে যেহেতু অগ্নাশয় অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা উভয় গ্রন্থির কাজ পালন করে, সেই জন্য অগ্নাশয়কে আমরা মিশ্র গ্রন্থি বলি। এখন অন্তঃক্ষরা কাকে বলে আমরা অলরেডি পড়ে এসেছি। অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে না, যে গ্রন্থির ক্ষরণ ক্রিয়া সরাসরি রক্তে মিশে যায়, মানে তার কোনো নির্দিষ্ট ডাক্ট বা নালী নেই। আর বহিঃক্ষরা গ্রন্থিতে আগেই বলবো যদি তার থেকে ক্ষরিত পদার্থ নালী দিয়ে বাহিত হয়, তখন তাকে আমরা কি বলবো, বহিঃক্ষরা অংশ। তো দেখো এই যে আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের কোষগুলো, যেটাকে একটু গ্রিন কালারের আমরা চিহ্নিত করেছি, এই আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের কোষগুলো অন্তঃক্ষরা হিসেবে কাজ করে। এই আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের কোষ 3 রকমের হয়, 3 রকমের কোষ নিয়ে গঠিত। কি কি? একটাকে বলে আলফা কোষ, একটাকে বলে বিটা কোষ, আর একটাকে বলে ডেল্টা কোষ। তাহলে আইলেটস অফ ল্যাঙ্গারেন্স 3 ধরনের কোষ নিয়ে গঠিত, মুখ্যত আলফা, বিটা, ডেল্টা। আর একটা বিশেষ কোষ থাকে যাকে আমরা এফ সেল বা পিপি সেলও বলি, ঠিক আছে না। তো আমাদের যেহেতু এই 3টে মুখ্য ইম্পর্টেন্ট, সেই জন্য আমি আলফা, বিটা, ডেল্টা নিয়ে বলছি, ঠিক আছে। এখন এই আলফা কোষ থেকে যে হরমোনটা ক্ষরিত হয় তার নাম হচ্ছে কি, তার নাম হচ্ছে গ্লুকাগন। গ্লুকাগন। বিটা কোষ থেকে যেটা ক্ষরিত হয় সেটার মুখ্য হরমোন, ঠিক আছে, তার নাম হচ্ছে কি ইনসুলিন। ইনসুলিন। আর ডেল্টা কোষ থেকে যেটা ক্ষরিত হয় তার নাম সোমাটোস্ট্যাটিন। সোমাটোস্ট্যাটিন। আমাদের মাধ্যমিকের সিলেবাসে এই ইনসুলিন এবং গ্লুকাগন এই দুটো হরমোনের কাজটা সিলেবাসে আছে। তো তাহলে আমরা এই দুটোকে পড়বো। সোমাটোস্ট্যাটিনটা জাস্ট একটু আইডিয়া করে নেব। এখন এই যে আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের যে কোষগুলো যে পদার্থগুলো ক্ষরণ করে, সেগুলো কিন্তু এইখানে যে ব্লাড ভেসেলসগুলো বা রক্ত জালক রয়েছে তাতেই মিশে যায়, ওদের ক্ষরিত পদার্থ বা হরমোনগুলো দিয়ে সরাসরি ছড়িয়ে পড়ে। কিন্তু অ্যাসিনি কোষ থেকে যে সমস্ত পদার্থ উৎপন্ন হয়, সেই সমস্ত পদার্থগুলো এই নালী দিয়ে, মানে অগ্নাশয় নালী বা যেটাকে আমরা উইটসাঙ্গের নালী বলছি, সেটা দিয়ে বাহিত হয়। এখন অ্যাসিনি কোষ থেকে কি উৎপন্ন হয়? অ্যাসিনি কোষ থেকে যেটা উৎপন্ন হয় তাকে বলা হয় অগ্নাশয় রস। তাহলে এখান থেকে কি উৎপন্ন হয়? অগ্নাশয় রস, বা যেটাকে আমরা বলি প্যানক্রিয়েটিক জুস বা প্যানক্রিয়েটিক জুস। এখন অগ্নাশয় রস এই অগ্নাশয় নালী দিয়ে বাহিত হয়ে ডিউডিনামে চলে আসে এবং সেটা হচ্ছে কি আমাদের খাদ্যের সাথে মিশে গিয়ে বিভিন্ন পাচনে সাহায্য করে বা পরিপাকে সাহায্য করে। এখন আমাদের পড়তে হবে এই যে হরমোনগুলোর কাজ। তো অগ্নাশয় থেকে যে হরমোন ক্ষরিত হয় তার মধ্যে প্রধান হরমোন হচ্ছে কি ইনসুলিন। তো সেই জন্য আমরা ইনসুলিনের কাজটা আগে পড়বো, তারপর আমরা গ্লুকাগনের কাজ পড়বো। তো চলো শুরু করা যাক ইনসুলিনের কাজ। ইনসুলিনের কাজ। ইনসুলিন আমাদের শরীরে কি কাজ করে? প্রথম যে কাজটা করে, আমাদের রক্তে গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করে। ইনসুলিনের প্রধান কাজ আমি যদি এক কথায় বলি, সেটা হচ্ছে কি আমাদের ব্লাডে গ্লুকোজ লেভেলকে মেনটেন করে বা গ্লুকোজের মাত্রাকে বজায় রাখতে সাহায্য করে। তাহলে ইনসুলিনের প্রথম কাজ হচ্ছে কি না, কোষের ভেদ্যতা বাড়িয়ে গ্লুকোজ প্রবেশ করতে সাহায্য করে, মানে গ্লুকোজের প্রবেশ ঘটাতে সাহায্য করে। তাহলে 1 নম্বরে লিখছি কোষের ভেদ্যতা বাড়িয়ে গ্লুকোজ প্রবেশে সাহায্য করে। কার মধ্যে? কোষের মধ্যে গ্লুকোজ প্রবেশ ঘটায়। কেসটা কি না, এটা যদি একটা কোষ হয়, আমরা জানি আমাদের দেহের আমরা যে সমস্ত খাবার খাই, শর্করা জাতীয় খাবার, সেটা গ্লুকোজ হিসেবে অ্যাবজর্ব হয় মানে রক্তে। এখন যখন রক্তে চলে গেল, এই রক্ত থেকে গ্লুকোজটাকে কলাকোষের মধ্যে ঢুকতে হয়, আর কলাকোষের মধ্যে গ্লুকোজ গিয়ে অক্সিজেনের সাহায্য নিয়ে আমাদের শরীরে শ্বসন ক্রিয়ার দ্বারা এটিপি বা শক্তি উৎপন্ন করে। এখন
যদি ওই গ্লুকোজ থেকে শক্তি উৎপন্ন করতে হয় তাহলে কি করতে হবে, কলা কোষের মধ্যে ঢুকতে হবে। আর যদি কলা কোষের মধ্যে ঢুকতে হয় তাহলে কোষকে ভেদ করে ঢুকতে হবে। এখন গ্লুকোজ যদি কোষকে ভেদ করে না ঢুকতে পারে তাহলে সমস্যা হবে, তাহলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাবে। তাহলে ইনসুলিন কি করে, ওই গ্লুকোজকে কলা কোষের মধ্যে ঢুকিয়ে দিতে সাহায্য করে। ঠিক আছে, তো তাহলে ইনসুলিন কোষের, দেখো লিখেছে, কোষের ভেদ্যতা বাড়িয়ে গ্লুকোজ প্রবেশ ঘটাতে সাহায্য করে। সেকেন্ড কাজ কি করে, গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরিতে বাধা দেয়। গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরিতে বাধা দান করে, বাধা দান করে। তাহলে দেখো, গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি হয় না বলেই রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ে না। ঠিক আছে না, তাহলে গ্লাইকোজেনকে অ্যাকচুয়ালি তাহলে কি, গ্লাইকোজেন ভাঙতে বাধা দান করে। আর তোমরা জেনে রাখো, গ্লাইকোজেন থেকে যে গ্লুকোজ তৈরি হয়, গ্লাইকোজেন ভেঙে যদি গ্লুকোজ তৈরি হয় তখন তাকে বলে গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেন ভেঙে যাওয়াকে বলে গ্লাইকোজেনোলাইসিস। যেহেতু গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরিতে বাধা দান করছে, তার মানে অ্যাকচুয়ালি কি, গ্লাইকোজেনোলাইসিসে বাধা দান করে। তোমাদের কোশ্চেন আসতে পারে যে ইনসুলিন গ্লাইকোজেনোলাইসিসে বাধা দান করে, এটা মানে সত্য নাকি মিথ্যা? তাহলে তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে যে গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজ তৈরিতে বাধা দান করে, এই স্টেটমেন্টটা সত্যি। ঠিক আছে না? নেক্সট হচ্ছে 3 নম্বরে, ইনসুলিন গ্লাইকোলাইসিস ও গ্লাইকোজেনেসিসের হার বৃদ্ধি করে। দেখো দুটো কথা, তাহলে এই যে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি হয় এটাকে আমরা কি বলেছিলাম, গ্লাইকোজেনোলাইসিস। নেক্সট একটা কথা বলছি, তাহলে এখানে আমি মাথায় বলেছি গ্লাইকোজেনোলাইসিস। আর এখানে যেটা আমি লিখছি দেখো 3 নম্বর পয়েন্ট, তাহলে কি কাজ করছে ইনসুলিন, গ্লাইকোলাইসিস ও গ্লাইকোজেনেসিস এর হার বৃদ্ধি করে। তাহলে কি কাজ করছে, এক হচ্ছে কি গ্লাইকোলাইসিস ঘটাচ্ছে। গ্লাইকোলাইসিস কাকে বলে না, আমাদের দেহে যে গ্লুকোজ যায় কলা কোষে, গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড উৎপাদন হওয়াকে বলে গ্লাইকোলাইসিস। ঠিক আছে, গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড উৎপাদনকে কি বলে, গ্লাইকোলাইসিস। তাহলে ইনসুলিন কি করে, গ্লুকোজকে ভেঙে দিয়ে পাইরুভিক অ্যাসিড উৎপাদন করে, তাহলে অবভিয়াসলি গ্লুকোজের মাত্রা আমাদের রক্তে কি হবে, কমবে। 1 নম্বর ঘটনা। 2 নম্বর কি, গ্লাইকোজেনেসিসের হার বৃদ্ধি করে। গ্লাইকোজেনেসিস কাকে বলে না, গ্লুকোজ যদি গ্লাইকোজেনে কনভার্ট হয়ে যায় তখন তাকে বলা হয় গ্লাইকোজেনেসিস। তাহলে গ্লাইকোজেনেসিস মানে গ্লাইকোজেন তৈরি, তাহলে গ্লুকোজ থেকে কি তৈরি হচ্ছে, গ্লাইকোজেন। তাহলে গ্লুকোজ থেকে যদি গ্লাইকোজেন তৈরি হয়ে যায় অবভিয়াসলি রক্তে গ্লুকোজের মাত্রা কমবে। তাহলে কি করছে, গ্লাইকোলাইসিস এবং গ্লাইকোজেনেসিসের হার বৃদ্ধি করে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করা হচ্ছে কি ইনসুলিনের কাজ। ঠিক আছে, নেক্সট প্রোটিন বিপাকে। প্রোটিন থেকে গ্লুকোজ উৎপাদনে বাধা দান করে, তাহলে দেখো, প্রোটিন থেকে যদি গ্লুকোজ উৎপাদন না হয় তাহলে প্রোটিন থেকে গ্লুকোজ উৎপাদনে, এই কথাটা বলে নি আগে, প্রোটিন থেকে গ্লুকোজ তৈরিকে বলা হচ্ছে কি নিওগ্লুকোজেনেসিস। তাহলে আমাদের নিওগ্লুকোজেনেসিস কাকে বলে না, অশর্করা জাতীয় উপাদান থেকে যদি শর্করা বা গ্লুকোজ তৈরি হয় তখন তাকে আমরা বলবো নিওগ্লুকোজেনেসিস। তাহলে প্রোটিন একটা অশর্করা, তাহলে প্রোটিন থেকে গ্লুকোজ উৎপাদনে বাধা দান করে। ঠিক আছে না, তাহলে তার মানে কি বলছে, নিওগ্লুকোজেনেসিসে বাধা দান করে। তাহলে এটার নাম মাথায় রাখতে হবে নিওগ্লুকোজেনেসিস। তাহলে নিওগ্লুকোজেনেসিসে বাধা দান করা হচ্ছে কি ইনসুলিনের আরেকটা কাজ। নেক্সট হচ্ছে কি, আচ্ছা এটা থেকে প্রোটিন থেকে লিখেছি, এটা আমরা ফ্যাট থেকেও বলতে পারি। ঠিক আছে, তোমরা অশর্করা থেকে যেহেতু বলা হয়েছে, প্রোটিন বা ফ্যাট থেকে তোমরা গ্লুকোজ উৎপাদনে বাধা দান করে। নেক্সট একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করে, সেটা হচ্ছে কি 5 নম্বর, ফ্যাট। আচ্ছা, মেদকলা কে ভেঙে ফ্যাটে উৎপন্ন করে।
কিন্তু ফ্যাট থেকে আর কিটোন বডি উৎপাদন করতে দেয় না। কিটোন বডি আমাদের দেহে যে মেদ জমায়, সে মেদ ভেঙে কি হয় ফ্যাট, ফ্যাট থেকে কি তৈরি হয় কিটোন বডি। তাহলে মেদ কলা থেকে ফ্যাট উৎপাদন করতে দিলেও ফ্যাট থেকে কিন্তু কিটোন বডি উৎপাদনে বাধা করে। সেই জন্য ইনসুলিনকে কি বলা হয়, অ্যান্টি কিটোজেনিক হরমোন। ঠিক আছে, তাহলে ইনসুলিনকে এই জন্য কি বলা হয়, অ্যান্টি কিটোজেনিক হরমোন বলা হয়। ঠিক আছে, তো এই গুরুত্বপূর্ণ কাজগুলো কিন্তু ইনসুলিন করে থাকে। দাদা প্রত্যেকটা কাজ কিন্তু মাথায় রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট এগুলো। নেক্সট যে জিনিসটা জানবো সেটা হচ্ছে কি গ্লুকাগনের কাজ। তাহলে ইনসুলিনের কাজ জানা হয়ে গেছে, এবার আমরা গ্লুকাগনের কাজ জানবো। গ্লুকাগনের, তারপর ইনসুলিন এবং গ্লুকাগন উভয়ই কিন্তু আমাদের দেহে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। ইনসুলিন যে কাজটা করে গ্লুকাগন তার ঠিক বিপরীত করে। তার মানে কি, আমরা দেখেছি অশর্করা থেকে শর্করা উৎপাদনে কে বাধা করে, ইনসুলিন। গ্লুকাগন কি করে, অশর্করা থেকে শর্করা উৎপাদনে সাহায্য করে। ঠিক আছে না, তাহলে আমরা যদি এখানে দেখি গ্লুকাগনের প্রধান কাজ, আমরা তাহলে গ্লুকাগনের কাজ কি, ইনসুলিন যে কাজটা করছে তার ঠিক বিপরীত কাজ করে। ইনসুলিন রক্তে গ্লুকোজের মাত্রা কমায়, আর গ্লুকাগন কি করে, রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি করে। তাহলে কিভাবে বৃদ্ধি করে না, 1 নম্বর হচ্ছে কি, আমরা যদি লিখি মাথায় রাখতে হবে, রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি করে। এখন কিভাবে করে সেটাকে আমরা পয়েন্ট ফর্মে লিখতে পারি, লাইসিসের হার বৃদ্ধি করে। তাহলে গ্লাইকোজেনোলাইসিসের হার বৃদ্ধি মানে, তাহলে গ্লাইকোজেন লাইসিস মানে ভেঙে যাওয়া, তাহলে গ্লাইকোজেন ভেঙে গিয়ে গ্লুকোজ তৈরি করে। তাহলে গ্লাইকোজেন থেকে যদি গ্লুকোজ তৈরি হয় তাহলে রক্তে কি হবে, গ্লুকোজের মাত্রা বাড়বে। নেক্সট আর কিভাবে করতে পারে না, নিওগ্লুকোজেনেসিসের হার বৃদ্ধি করে। নিওগ্লুকোজেনেসিসের হার বৃদ্ধি করে। তাহলে নিওগ্লুকোজেনেসিসের হার যদি বাড়ে তখনও কিন্তু রক্তে গ্লুকোজের মাত্রা বাড়বে। নিওগ্লুকোজেনেসিস কাকে বলে, অশর্করা থেকে শর্করা। তাহলে অশর্করা থেকে শর্করা বা গ্লুকোজ যদি তৈরি হয় তখনও কিন্তু রক্তে গ্লুকোজের মাত্রা বাড়বে। তো এইগুলো হচ্ছে কি গ্লুকাগনের কাজ। লাস্ট যেটা রয়েছে সেটা সোমাটোস্ট্যাটিন, যেটা তোমাদের সিলেবাসে নেই, শুধু আমি একটু বলে দিচ্ছি। সোমাটোস্ট্যাটিন কি করে না, সোমাটোস্ট্যাটিনের কাজও রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করা হয়। কিন্তু কিভাবে করে না, ইনসুলিন এবং গ্লুকাগন উভয়ের কাজকে নিয়ন্ত্রণ করে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করা হচ্ছে কি সোমাটোস্ট্যাটিন। তার মানে ইনসুলিন এবং গ্লুকাগন উভয়ের কাজকে কন্ট্রোল করতে সাহায্য করে কে, সোমাটোস্ট্যাটিন। যদি ইনসুলিন এবং গ্লুকাগনকেই কন্ট্রোল করে তাহলে পরোক্ষভাবে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করছে সোমাটোস্ট্যাটিন। ঠিক আছে, এখন এই যে অগ্নাশয় থেকে ইনসুলিন খরিত হয়, তাহলে সেই ইনসুলিন যদি আমাদের দেহে কম খরিত হয় তখন একটা রোগ হয়। সেই রোগটার নাম কি, তাহলে ইনসুলিনের কম ক্ষরণে যে রোগটা হয় সেটার নাম হচ্ছে ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ। ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ কাকে বলে না, যদি কোনো ব্যক্তির শরীরে রক্তে ইনসুলিন ক্ষরণ কমে যায়, কি হবে, রক্তের ক্ষরণ কি হবে, ইনসুলিনের পরিমাণ কমে যায়। তাহলে ইনসুলিন যদি কমে যায় তাহলে রক্তে কি হবে না, কলা কোষের মধ্যে গ্লুকোজ ঢুকতে পারবে না। তাহলে রক্তের যদি
রক্ত থেকে যদি গ্লুকোজ কলাকোষের মধ্যে না ঢুকতে পারে তাহলে রক্তে কি হবে, গ্লুকোজের মাত্রা বাড়বে। আর এই যে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাওয়া, যেটাকে আমরা বলছি সুগার বেড়ে যাওয়া, তাহলে এই সুগার বেড়ে যাওয়াটাকে আমরা কি বলছি, ডায়াবেটিস মেলিটাস বা এটাকে বলা হয় মধুমেহ। ঠিক আছে, তো তাহলে ইনসুলিন থেকে এই রোগটা খুব গুরুত্বপূর্ণ, তোমাদের মাথায় রাখতে হবে। তো তাহলে আজকে আমরা অগ্নাশয়টা পড়লাম। যদি কোনো কোয়ারি থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আর যদি ভালো লেগে থাকে ক্লাসটা, তাহলে তোমরা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবে, লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং যাতে হচ্ছে কি পরবর্তীকালে তোমরা আমি কিছু ভিডিও বানাতে পারি এবং তোমরা সেটা থেকে উপকৃত হতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।